যে কোনো সময় পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। চিকিৎসা নিতে যাবেন সিঙ্গাপুর। সরকার থেকে কিছু বলা হয়নি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ। নরেন্দ্র মোদীর ভারতে স্থিতিশীলতা চায় ঢাকা। মার্কিন দূতের সফরে সম্পর্ক জোরদার হবে। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার শহীদ জিয়ার হত্যাকারী মুজাফফর। দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি থাকবে সেনা হেফাজতে। এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ইসিকে চিঠি। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন না করা পর্যন্ত লড়াইয়ের ঘোষণা জামায়াত আমিরের। হাম উপসর্গ নিয়ে আরো 2 শিশুর মৃত্যু। নতুন রোগী 1014। বাড়ছে ডেঙ্গু প্রকোপ। চিকিৎসাধীন হাজারের বেশি রোগী। এবং সরকারের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। আজ ভারত জুড়ে আন্দোলনের ডাক। সংহতি জানিয়ে বিরোধী দলের বিক্ষোভ। সংবাদ রাতে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। অসুস্থতার কারণ দেখিয়ে আগামী 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাবেন তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। আর নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। তবে সাংবিধানিক জটিলতার কারণে সেই দাবি বাস্তবায়নের দিকে এগোয়নি। নতুন করে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা শুরু হওয়ায় পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। এমন আলোচনার মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়তে পারেন বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে। তবে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান তাহলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী করণীয় নিয়ে কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি পদত্যাগ করবে কি করবে না এটা নির্বাচন কমিশনের কোনো বিষয় না। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এদিকে লন্ডনের চিকিৎসাধীন রাষ্ট্রপতির সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোন আলাপের গুঞ্জন নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এখনো কোনো এখানে কোনো ডেফিনেট কোনো খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাইনি এই ব্যাপারে। যদি সেটা সত্যি হয়ে থাকে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা তদন্ত করবে, সরকারও সেটা তদন্ত করবে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বিষয়টি এখন আলোচনার শীর্ষে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন তা নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। তাই এখন সবার দৃষ্টি বঙ্গভবন এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতি করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সুদৃঢ়, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
বিদেশি বিনিয়োগের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এফডিআই কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন ফিকি এফডিআই এর বিভিন্ন স্টল। How can we coordinate among different ministries in terms of financial? পরে প্যানেল আলোচনা মনোযোগ দিয়ে শোনেন সরকার প্রধান। এ পর্বে অংশ নেন বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক সহ দেশি বিদেশি বিনিয়োগকারীরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে প্রবেশের আগে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ব্যবসার সফলতা কিছুটা সরকারের নীতির ওপরও নির্ভর করছে। Before entering politics, I also started my career. রাজনীতিতে প্রবেশের আগে আমিও ক্যারিয়ার হিসেবে ব্যবসা বেছে নিয়েছিলাম। আমার অভিজ্ঞতায় শুধুমাত্র উদ্যোক্তার যোগ্যতা বা রাজনৈতিক প্রতিশ্রুতিতে ব্যবসার সফলতা আসে না, আংশিকভাবে সরকারের নীতিগত সহায়তার উপরও নির্ভর করে। Credential or political promises. বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। We listened carefully. আমরা আপনাদের কথা গুরুত্বের সাথে অনুধাবন করেছি। এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করছি। আমরা আমাদের আইন ও নিয়ন্ত্রণকারী কাঠামোগুলোকে আধুনিকায়ন করছি। কাঠামোগত দুর্বলতাগুলোকে দূর করে বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার উদ্যোগ নিয়েছি। Dispute resolution. সমৃদ্ধ ও বৈশ্বিকভাবে সংযুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। Our government is determined to build a $1 trillion. আমাদের সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র বিনিয়োগকারীদের আকৃষ্ট করে নয়, বরং দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের উপর নির্ভর করে। আমি প্রত্যেক বিনিয়োগকারীকে ভবিষ্যতের অংশীদার হওয়ার I আহ্বান invite জানাচ্ছি। every business leaders in this room to become part of that future. কনফারেন্স শেষে প্রধানমন্ত্রীর হাতে স্মৃতিস্মারক তুলে দেন ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির বোর্ড অব ডিরেক্টরস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বগুড়া ও আশপাশের এলাকাকে পরিকল্পিত ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সরকার বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2026-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে আইনটি কার্যকর করা হবে। এই আইনের আওতায় বগুড়া সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত হবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এই সংস্থা নগরের মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নতুন নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। নদী, নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে থাকবে কঠোর পরিবেশগত বিধিনিষেধ। পাশাপাশি ভূমি পুনর্বিন্যাস ও পুনর্উন্নয়নের মতো আধুনিক ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হবে। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মানব সেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারদের চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশে এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে চিকিৎসার অভাবে কোনো মানুষ যেন প্রাণ না হারায়। পরিচিত হব। রাজধানীর মগবাজারে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। অতিথিবৃন্দ, গত 17 বছর হাসপাতালটিতে অনিয়ম ও লুটপাট হয়েছে। সেখান থেকে উত্তরণ ঘটিয়ে চিকিৎসা সেবায় হলি ফ্যামিলির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চান সংশ্লিষ্টরা। এই প্রতিষ্ঠান গত 17 বছরে তার যে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে ইমেজ ছিল সেটা অব্যবস্থাপনার কারণে সেটা হারিয়ে ফেলেছে। সেটা পুনরুদ্ধার করা একান্ত জরুরি। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেটেম জাহিদ হোসেন বলেন, শুধু চিকিৎসা সেবা নয়, দেশের প্রতিটি ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে। আগামীতে চিকিৎসা সেবার মান ধরে রাখতে কোনো রকম ছাড় দেয়া হবে না। রোগীর কাছে ডাক্তারের যেতে হবে, ছাত্র ফিফথ ইয়ারের যেতে হবে, ফোর্থ ইয়ারের যেতে হবে, তাহলে আপনি ভালো শিক্ষা পাবেন। যে গুণগত মান ধরে রাখতে হবে,
এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, গ্রাম অঞ্চলের মানুষ এখনো পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আগামীর বাংলাদেশে কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় এমন একটি চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ। পরে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। আমরা একটু সময় নিচ্ছি আমাদের সার্টিফিকেট। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটি গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে, জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাবা ওবায়েদ। এছাড়াও ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের ঢাকা সফরের মধ্য দিয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে বলে আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইসব কথা জানান তিনি। 12-13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাশমান অর্থনীতির 11 দেশের জোট ব্রিক্সের অষ্টাদশ শীর্ষ সম্মেলন। সম্মেলনে জোটের বাইরে বিভিন্ন দেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পারে আয়োজক দেশ। এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাইলে বলেন, আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। অবশ্যই আনুষ্ঠানিক আমন্ত্রণ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে, আমরা সেটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার সফরে দেশটির সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে যাবে। সফরে বাণিজ্য, কূটনীতি সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার কথা জানান তিনি। এই সফরের মধ্য দিয়ে আরও নতুন কিছু বেরিয়ে আসবে। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক আছে যুক্তরাষ্ট্রের সাথে, সেগুলো আরও সুগম হবে এবং আমরা আমাদের বাণিজ্যিক সম্পর্ক, আমাদের পিপল ডিপ্লোমেসি, ইকোনমিক ডিপ্লোমেসি সব কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটাই আলোচিত হবে বলে আমি মনে করি। এছাড়াও ভারতের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির জনগণের প্রত্যাশা বিবেচনায় নিবে ভারত সরকার। আমাদের এই রিজনে স্টেবিলিটি, স্থিতিশীলতা এবং শান্তি বজায় থাকুক, সেটাই আমরা আমাদের অবস্থান এবং আমরা সেটা চাই। গণতান্ত্রিক সরকার হিসেবে তারাও তাদের জনগণের অবস্থান দেখবে এবং সমস্যা সমাধানের দিকে দ্রুত গতিতে আগাবে, সেটা আমরা আশা করি। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাপরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারকে নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে বৈঠক করে অর্থ মন্ত্রণালয়। সেখানে কক্সবাজারকে দেশের পর্যটন খাতের প্রধান চালিকা শক্তিতে পরিণত করতে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, এরই মধ্যে কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ, ট্রেন চলাচল শুরু এবং চট্টগ্রাম কক্সবাজার 6 লেন সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব উদ্যোগের মাধ্যমে কক্সবাজারকে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করা হবে। এটাকে আমরা পুরো রিজিনাল একটা পর্যটনের হাব করতে চাই, খালি বাংলাদেশের জন্য না। এবং এই জন্য যে উন্নয়নমূলক যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি। আপনার এটা প্ল্যানিং কি হতে হবে আগামী দিনে, ওভারঅল কক্সবাজারের মাস্টার প্ল্যানের মাধ্যমে এটাকে সার্বিকভাবে আমরা কিভাবে এটাকে আন্তর্জাতিক এবং রিজিওনাল হাব হিসাবে করতে পারি। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 2026 সালের মধ্যে মাস্টার প্ল্যান চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একটা মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে যেটা অনগোয়িং আছে। 2026 সালের মধ্যে সেই মাস্টার প্ল্যানটা আমাদের গ্রহণ করতে হবে, সম্পন্ন করতে হবে এবং ফাইনালাইজ করতে হবে। এই ব্যাপারে আমরা একমত হয়েছি।
এই মাস্টার প্ল্যানের মধ্যে যা কিছুই থাকবে তার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে। উদ্দেশ্য হচ্ছে কক্সবাজারকে একটি পর্যটন হাব, রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল হাব হিসেবে এবং ক্ষেত্রমতে কমার্শিয়াল হাব হিসেবে পরিণত করা। তারা আরও জানান, কক্সবাজারকে ঘিরে দীর্ঘমেয়াদী এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সেনা হেফাজত থেকে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্ত সংস্থাকে দুদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ছদ্মবেশে ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। বছরের পর বছর বিভিন্ন স্থানে পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের। গেল 15 জুলাই গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় তাকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 9টার দিকে মিলিটারি পুলিশের একটি মাইক্রোবাসে সাবেক সেনা কর্মকর্তাকে আনা হয় ট্রাইব্যুনালে। এরপর দুপুর 1টার দিকে তোলা হয় এজলাসে। পরে প্রসিকিউশনের আবেদনের উপর শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্ত এবং নেপথ্যের তথ্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে 2 দিনের অনুমতি দেন ট্রাইব্যুনাল। উনি একজন পলাতক খুনি হওয়া সত্ত্বেও অনেক পার্শ্ববর্তী দেশের সাথে তার যাতায়াত, বাংলাদেশ সরকারের সাথে তার ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টতা, কথোপকথন এবং জুলাই আন্দোলনে এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হলো সেখানে অনেক পরিকল্পনা তিনি বাস্তবায়নের সাথে জড়িত। এইরকম একটি অবস্থার প্রেক্ষিতে আমরা তাকে এই মানবতা বিরোধী অপরাধের সংশ্লিষ্টতায় তাকে আমাদের এখানে এনে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আবেদন করেছিলাম। তার এই ধারাবাহিকতায় মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থা তাদের সুবিধামতো সময়ে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করবেন। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা যখন কাউকে সন্দেহ করি যে তিনি মানবতা বিরোধী অপরাধ অথবা ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন কোনো মামলায় বা কোনো ঘটনার সাথে তার সম্পৃক্ততা আছে, তখন আমরা একটা মিস কেস ফাইল করি। সেই মিস কেসে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে গ্রেফতার করতে পারি। আমরা সেই প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করেছি। আজকে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং জিজ্ঞাসাবাদ করার পরে যদি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের কোন ঘটনায় আমরা তার বিচারের সম্মুখীন করছি সেটা তখন বলা যাবে। শুধু জিয়া হত্যাই নয়, গেল 16 বছরে তৎকালীন ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়ে নানা মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্রে মোজাফফর যুক্ত ছিলেন বলেও জানান চিফ প্রসিকিউটর। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। নৈতিক স্থলনের দায়ে জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কিনা এ নিয়ে স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় নির্বাচন কমিশন। ইতোমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের স্পিকার বরাবর চিঠি দিয়েছে জামায়াত। তবে আইনি জটিলতা থাকায় এখনই বাতিল হচ্ছে না সংসদ সদস্য পদ। এই ধরনের জটিলতা নিরসনে বিষয়টি সংসদে তোলার কথা জানিয়েছেন চিফ হুইপ। নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় বুধবার সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে তার দল জামায়াত ইসলামী। এরপর দিন এ বিষয়টি অবহিত করতে নির্বাচন কমিশন ও স্পিকার বরাবর চিঠি দিয়েছে দলটি। প্রশ্ন উঠেছে, বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কিনা। এ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এখন স্পিকার এবং নির্বাচন কমিশনের। আইনের ব্যাখ্যা কি হবে এটা ওনারা ঠিক করবেন। উনি তো আর এখন স্বতন্ত্র হয়ে যেতে পারবে না, উনি তো দলীয় ছিলেন, দলে যেহেতু নাই, এটা কি হবে আইনের প্রয়োগটা সেটা ওনারা ঠিক করবেন। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে আসন শূন্য হওয়ার বিধান আছে। তবে দল বহিষ্কার করলে এ বিধান সরাসরি কার্যকর হবে না। ফলে গাজী নজরুল ইসলাম নিজে পদত্যাগ না করায় তৈরি হয়েছে আইনি জটিলতা। শব্দটি যেহেতু ব্যবহৃত হয়েছে সংবিধানে পদত্যাগ, সুতরাং সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি করতে পারে। স্পিকার এটা ইমিডিয়েটলি ব্যবস্থা করবেন
যা করার তার জন্য যেটা করণীয় তিনি সেটা করবেন। সুতরাং এটার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে বলে আমি মনে করি না, এবং আলটিমেটলি এটা নির্বাচন কমিশনে যাবে এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তেই বাস্তবায়িত হবে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তারা। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই, যদি না পার্লামেন্ট থেকে এটা রেফারেন্স হয়। এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, সাংবিধানিকভাবে স্পিকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত সংসদ সদস্য পদে বহাল থাকবেন গাজী নজরুল ইসলাম। স্পিকার এটা যাচাই সাপেক্ষে এটা যদি মনে করে যে ইলেকশন রেফার করা দরকার, দেন হি উইল রেফার ইট টু দ্য ইলেকশন কমিশন, অ্যান্ড ইলেকশন কমিশন ইজ দ্য অথরিটি টু টেক দ্য ডিসিশন। এই ক্ষেত্রে যা এক্সিস্টিং আছে তাতে মাননীয় সদস্যপদ বাতিল হয় না। এমন আইনি সংকট সমাধানে সংবিধান সংশোধনের সময় বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান চিফ হুইপ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না করা পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে জামায়াত, এমনটি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, অতীতে জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরই কঠিন মূল্য দিতে হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতারা। হুঁশিয়ারি দেন, গণভোটের রায় বাস্তবায়নে মাঠে নামতে প্রস্তুত জামায়াত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর 10-এর ফলপট্টি সংলগ্ন এলাকায় জনসভা করে জামাত ইসলামী। দাবি, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা। নেতাদের অভিযোগ, ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভুলে গিয়ে ছলছাতুরি করছে বিএনপি। জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকারও আহ্বান জানান তারা। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে জুলাই উত্তরে বাংলাদেশ আমবেকে দাঁড়িয়েছে। ষড়যন্ত্র কাজ হবে না। জাতির কাছে দেয়া ওয়াদাকে কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না। এই হঠকারিতার একদিন না একদিন চরম মূল্য আপনাদের দিতে হবে। স্বৈরাচারী কায়দায় দেশ চালাবেন, কিন্তু মনে রাখবেন এই 5 বছরের সরকারি শেষ সরকার হবে না। এতে প্রধান অতিথি ছিলেন আসনটির সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেরি হলেও এখনো গণভোটের রায় বাস্তবায়নের সময় রয়েছে। মেহেরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে বলেও মন্তব্য করেন জামাত আমির। তো জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। দুর্নীতির কারণে বাসাবাড়ির গ্যাসের পাশাপাশি এখন গাড়ির গ্যাসেরও সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। সংকট তো হবেই, সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন কিভাবে করবে, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণহত্যার রাষ্ট্রপতির সমর্থন ও দুর্নীতিতে স্পষ্ট প্রমাণ রয়েছে, তাই রাষ্ট্রপতির পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে জামালপুরের ফৌজদারি মোড়ে সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি করার আহ্বান জানান। আমরা শুনছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করা প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না, হয়তো সরকারি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন, এই বিএনপি সরকার যারা বলে 2/3 আসন পেয়ে তারা সরকার গঠন করেছে, যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, সে দেশ পরিবর্তন করবে কিভাবে? ফলে আমরা মনে করি ফ্যাসিস্টের দোসর চুপ্পু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবক সুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। দেখছেন সংবাদ রাত।
বিদ্যুৎ খাতে সামিট গ্রুপের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে তথ্য চেয়েছে দুদক। এরই মধ্যে সিঙ্গাপুরে অন্তত 1500 কোটি টাকা পাচারের অনুসন্ধান শেষ করেছে সংস্থাটি। এদিকে 700 কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান পরিবারের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে দুদক। আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ ও প্রকল্পের নামে মোট 1 লাখ কোটি টাকারও বেশি লুটপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই লুটপাটের একটি বড় অংশ জুড়েই সংস্থাটির কাছে নাম এসেছে সামিট গ্রুপের। সংস্থাটির তথ্য বলছে, সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান পাওয়ার ইন্টারন্যাশনাল পিটিই এর অনুকূলে অন্তত 1500 কোটি টাকা পাচার করা হয়েছে। এমন অবস্থায় দেশের বিদ্যুৎ খাতে লুটপাটের প্রকৃত তথ্য উদ্ঘাটনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনে চিঠি দিয়েছে দুদক। সামিট গ্রুপের যে বিরুদ্ধে যে মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রেকর্ড সংগ্রহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর পত্র প্রেরণ করেছেন। এদিকে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান ও তার স্ত্রী ও সন্তানদের নামে প্রাথমিকভাবে 700 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের খোঁজ মিলায় সম্পদ বিবরণী নোটিশ জারি করতে যাচ্ছে সংস্থাটি। ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর অভিযোগ। আপনারা জানেন যে অনুসন্ধান পর্যায়ে সংশ্লিষ্ট সকল দপ্তর সংস্থাগুলোতে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে জানার জন্য আর রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। যৌথ টাস্কফোর্সের অধীনে থাকা সামিট গ্রুপের বিরুদ্ধে আরও একাধিক দুর্নীতির অনুসন্ধানে কাজ চলছে। এরই মধ্যে সামিট গ্রুপের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান সফল করার পেছনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান এবং হতাহতদের স্মরণে এক সভায় এই মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরির তাড়না না থাকলেও কেবল বিবেকের তাড়নাতেই জুলাইয়ে এগিয়ে এসেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারো তাবেদার হিসেবে নয়, বরং আত্মমর্যাদাশীল বাংলাদেশ হিসেবেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি। হাম ও ডেঙ্গুর দ্বিমুখী প্রকোপে দিশেহারা পুরো দেশ। প্রতিদিন আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় দেশে হাম উপসর্গে আরো 2 জন মারা গেছে। নতুন শনাক্ত হয়েছে 1014 জন। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারের অধিক রোগী। হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ায় চাপ বাড়ছে দেশের হাসপাতালগুলোতে। ছোঁয়াচে রোগ হামের আতঙ্কে আশঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য রোগী ও স্বজনরা। হামের প্রকোপের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। হামের পাশাপাশি প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। এটি বাংলাদেশ শিশু হাসপাতালের জরুরি বিভাগের সামনে চিত্র। দীর্ঘ লাইনে হাম ও ডেঙ্গু উপসর্গ ছাড়াও অনেকে এসেছেন অন্যান্য রোগ নিয়ে। আমাদের বাড়ি হচ্ছে হাতিয়া নোয়াখালী, ওইখানে ওসকালি দেখাইছি 5 দিন ভর্তি ছিলাম, সেখানেও কোনো কিছু পরিবর্তন নাই। তখন তারা বলছে কি আমাদেরকে ঢাকা আসতে, ঢাকা আসছে, এখনো ঢাকা ভর্তি, কোনো পরিবর্তন দেখতেছি না। শ্বাস প্রথম হাম উঠছিল, হামের থেকে নিউমোনিয়া, বুকে কফ জমছে, এখন ফুসফুসিতে ইনফেকশন হয়েছে। আমার বাচ্চা শুধু কাশতে কাশতে তারপরে দেখা গেছে শ্বাস করতে পারে না, ওর মায়ের বুকের দুধ খাইতে পারে না, সেই জন্য বরিশাল থেকে আমার এখানে রেফার করছে। 24 ঘন্টায় হাম আক্রান্ত 21 রোগী সহ হাসপাতালটিতে ভর্তি 96 রোগী। ওয়ার্ডের ভেতরে হাম আক্রান্ত হয়ে কাতরাচ্ছে নিষ্পাপ শিশুরা। আইসিইউ থেকে কিছুটা সুস্থ হয়ে অনেকে আছেন জেনারেল বেডে, কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। মেজেলস নিউমোনিয়া হয়েছিল আমার বাবুর, তারপর আপনার ওইখান থেকে আপনার ট্রিটমেন্ট করার পর এখন মোটামুটি একটু সুস্থ আছে। আমরা প্রথমে আইসিইউতে ছিলাম 2 দিন, এখন আল্লাহর রহমতে ওখানে একটু ইমপ্রুভ হওয়ার পরে আমাদেরকে বেডে দিয়েছে আর কি, গতকালকে বেডে দেওয়ার পরে এখন আমাদেরকে বলছে যে একটা ফ্রি বেড খালি আছে ওখানে যাওয়ার জন্য। এদিকে বর্ষা মৌসুম হওয়ায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। দেশে 2 মাসে 33 জন সহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 38 জন, আর হাসপাতালে ভর্তি রয়েছেন হাজারের বেশি রোগী। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বিশ্বজুড়ে $1 ট্রিলিয়ন সম্ভাবনা তৈরি করা সেমিকন্ডাক্টর ও ফ্রন্টিয়ার টেকনোলজিতে বাংলাদেশের তরুণদের যুক্ত করতে সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসাইন।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। জানান, বাজারমুখী উদ্ভাবন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে এবার পরমাণু শক্তি কমিশন ও সায়েন্স ল্যাবের মতো আধুনিক গবেষণাগারগুলো তরুণ গবেষকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। দ্রুততম সময়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ এবং উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টিতে বিএসআইএ এর সাথে যৌথ রোডম্যাপ তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। রাজধানীর ফার্মগেটে টিপ কাণ্ডে চাকুরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল নাজমুলকে চাকরি ফেরত দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল 1। বৃহস্পতিবার নাজমুল তারেকের আইনজীবী আব্দুর রহিম কাজল জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে করা মামলার রায়ে আদালত তাকে পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছেন। 2022 সালের 2 এপ্রিল টিপ মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে তাকে চাকুরিচ্যুত করা হয়। পরে তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে 2026 উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্যিক বিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক ঐক্যের বার্তা তুলে ধরা হয়। বাংলাদেশ ছাড়াও 15টি দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন। বিয়ের আয়োজনকে আরো আড়ম্বরপূর্ণ, আধুনিক ও পরিকল্পিত করতে সেন্সেশনের সৌজন্যে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল। বৃহস্পতিবার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এটি প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। এই আয়োজনে বিয়ের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের সেবা ও সমাধান এক ছাদের নিচে পাওয়া যাবে। স্বপ্নের বিয়ে বাস্তবায়নে আগ্রহী যুগল, তাদের পরিবার এবং ওয়েডিং সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এই এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ট্রেন্ড ও সেবা সম্পর্কে জানার সুযোগ রয়েছে। দেখছেন সংবাদ